স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না খুলনা ও বগুড়ার চালের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 2 থেকে 8 টাকা পর্যন্ত বাড়তি দামে। এমন অবস্থায় হতাশ সাধারণ ক্রেতারা। সিন্ডিকেট গত 15 দিন থেকে বর্তমান কেজিতে 60 টাকা 8 টাকা বাড়িছে। কিছু কিছু সিন্ডিকেটরা মনে করেন মাল মজুত করে, এই জন্য বাড়ছে। বাস মালিকদের অনীহায় দেড় যুগেও চালু হয়নি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল। শহরের ভেতরেই চলছে যত্রতত্র পার্কিং। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নওদাপাড়া বাস স্ট্যান্ডে যদি নেওয়া স্থানান্তর করা হয় তাহলে নগরবাসীর জন্য সুবিধা হবে। যে কোনো একটা বড় গাড়ি যদি ঢুকে গোটা জ্যাম লেগে যায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়িগুলোর মধ্যে। গাড়িগুলো বের করতে লেগে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। এ নিয়েও বিস্তারিত থাকছে এখন জনপদে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফ এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে। কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না। একইভাবে কিছুদিন পূর্বে সরকার 22,500 কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। ডিসেম্বর 2024 অনুযায়ী বিদেশি মুদ্রার রিজার্ভ $21 বিলিয়ন নেমে গিয়েছে। দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%। অনেক ক্ষেত্রে এটি 25%-এর বেশি বেড়েছে। অথচ দক্ষিণ এশিয়া বিশেষত শ্রীলঙ্কার মতো দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মোট ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা অতিক্রম করেছে। ইলেকশন দেখতে পাচ্ছেন আপনারা, পরে এটার কপিও পেয়ে যাবেন। ব্যাংকিং খাতে তারল্য সংকটের কারণে জনগণ তাদের কষ্টার্জিত আমানত ফেরত পাচ্ছে না। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সরকার গত নভেম্বর 2024 মাসে 24 সালে আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারি রেকর্ড অনুযায়ী ডিসেম্বর 2024 দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল 10.89। চিত্র 2 আসছে। খাদ্য মূল্যস্ফীতি 12.92। তাছাড়া গ্রামের 12.63%, তুলনায় শহরে 13.56%,
খাদ্য মূল্যস্ফীতির আরও প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রান্তিক জনগণের পাশাপাশি খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেভাবে জনজীবনের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করের সিদ্ধান্তের ফলে ১ নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আমদানি সহ সরকারের নানা উদ্যোগের পর বাড়তি চালের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী, এছাড়াও বগুড়া থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান। তবে শুরুতে আমরা খুলনার খবরাখবর জানবো। রামিম, সেখানে চালের দাম বাড়ার কারণ কি, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে। আজকেও কিন্তু সে একই রকম অবস্থা, আজকেও প্রায় 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে গত 15 দিনে কিন্তু চালের দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এর পাশাপাশি যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে চালের যে জাতের ধরন হিসাব করে কিন্তু চালের দাম বেড়েছে। বিশেষ করে মোটা জাতের যে চাল রয়েছে সেই চালের দাম কিছুটা বেড়েছে, তবে সেটি কিন্তু 3 থেকে 4 টাকা বা 5 টাকা পর্যন্ত। তবে চিকন জাতের যে মিনিকেট বা বালাম যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। বিশেষ করে প্রতি কেজিতে কিন্তু 12 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মূলত এই চালের দাম বাড়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে মিল মালিকরা কিন্তু চাল তারা যে চালগুলো বাজারে সরবরাহ করছেন সেগুলো কিন্তু দাম বাড়িয়ে সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে চালের যে চালগুলো তারা তৈরি করছেন বা যে ধান দিয়ে চাল বানাচ্ছেন সেই ধানের দাম নাকি অনেকটাই বেশি রয়েছে এবং কিছু কিছু চালের যে ধান সেটি পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে বলে তারা অজুহাত দিচ্ছেন। এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে চালের মজুত করা। বড় বড় যে ব্যবসায়ীরা রয়েছেন বাজারে, সেই বড় ব্যবসায়ীরা কিন্তু সেই তাদের গোডাউন ভরে চাল রাখেন এবং তারাও কিন্তু একটি সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ান বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে চালের দাম বাড়াতে কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা, কারণ প্রত্যেকেরই কিন্তু তাদের প্রতি মাসেই একটি বাজেট থাকে আলাদা চালের জন্য, কিন্তু সেটি কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং যার ফলে কিন্তু বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তো এক্ষেত্রে চালের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ এবং তারা যেটি বলছেন যে প্রত্যেকটি জায়গাতে কিন্তু অভিযান চালিয়ে যদি কোথাও চাল সিন্ডিকেটের মাধ্যমে মজুত করা হয় সেগুলো ধরতে হবে এবং এর পাশাপাশি এখানে যে জায়গাগুলো রয়েছে চালের যে আড়ত বা চালের যে বিশেষ করে যারা চাল উৎপাদন করে থাকেন এই ধান থেকে, সেই জায়গাগুলো থেকে কিন্তু যে দাম বাড়ানো হচ্ছে সেই দাম বাড়ানোর যে জিনিসগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। বিশেষ করে সরকারের যে তদারকি রয়েছে সেগুলো বাড়ানোতেই কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারে বলে সাধারণ মানুষ বলছেন। একই সাথে কিন্তু বগুড়াতেও কিন্তু দাম বেড়েছে চালে, সেখানে রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, সেখানে চালের দাম কেমন বেড়েছে এবং কেন বেড়েছে আপনি কি জেনেছেন? ধন্যবাদ রামিম। এতক্ষণ জানলাম খুলনার খবরাখবর। আসলে এই মৌসুমটা কিন্তু আমন মৌসুমে কাটামারা শেষ হয়েছে এবং হাট বাজারে কিন্তু আমনের ধানও উঠতে শুরু করেছে। তবে এইবারে যে ধানের যে সরবরাহ হাট বাজারে, সে হাট বাজারে ধানের সরবরাহটা অনেকটা কম, ফলে দাম যে চালের দাম যে পরিমাণ থাকার কথা বিগত বছরগুলোতে যে দাম থাকার কথা সে দামটি কিন্তু নাই, তার চেয়ে কিন্তু অনেক বেশি দামে এবার বিক্রি হচ্ছে। আর এই বিক্রি হওয়ার কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ধানের
যে সরবরাহ সেই সরবরাহ অনেকটা কম। আর এই সরবরাহ কম হওয়ার কারণটা যদি মানে জানতে যখন চাওয়া হয়েছে তখন তারা বলছে যে কিছু কিছু ব্যবসায়ী কৃষকের ঘরেই কিন্তু ধান কিনে রেখে দিয়েছেন, যে ধানগুলো কিন্তু তারা এখনো বের করছেন না। আর বড় বড় যারা মিলাররা তারা কিছু ধান মজুত করেছেন এবং মজুত করার ফলে তারা কিন্তু আস্তে আস্তে তারা চাল করছেন এবং বাজারে ছাড়ছেন। এর জন্য কিন্তু দামটা অনেকটা বেশি বলে মনে করা হচ্ছে। আর আজকে বাজারে যদি আমি চালের দামের কথা বলি, যেটি চিকন যেটা কাটারি ভোগ যে চালটি, সেই চালটি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা। 29-28 জাতের চালটি সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকার মধ্যে, এবং মোটা যেটি স্বর্ণা কিংবা রঞ্জিত এটি বিক্রি হচ্ছে 54-52 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আর এবারে যে চালের যে দামটা যে পর্যায়ক্রমে বাড়ছে, এই কারণে কিন্তু সরকার এবার কিন্তু 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 2.5 লাখ মেট্রিক টন চাল কিন্তু দেশে চলে আসছে, এবং কয়েকদিনের মধ্যে এই চালটি বাজারে কিন্তু সরবরাহ হবে। তখন কিন্তু দামটা কমে আসার যে একটা সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। আর সরকারের যে চাল মজুদ আছে খাদ্য গুদামগুলোর থেকে, সে মজুদের যে চালটি সেটি কিন্তু 30 টাকা কেজি দরে খোলা বাজারে কিন্তু আজ থেকে ছাড়তে শুরু করেছে, যাতে করে চালের দামটা একটু কম আসে, সেভাবে তারা কাজ করছেন। আর এইভাবে কিন্তু চালের দাম নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন সরকার চেষ্টা করছেন, অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে মুনাফা, সেই মুনাফা নেওয়ার জন্য কিন্তু যে কূটকৌশল সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দাম বাড়ছে এবং সরকারও চেষ্টা করছে। তবে কিছুদিনের মধ্যে দামটা একটু সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ী, ভোক্তা এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া এবং খুলনার নিয়ন্ত্রণহীন চালের বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। ফরিদপুরে কৃষকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সমুলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। কৃষি প্রণোদনার আওতায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কমছে সময়, শ্রম এবং খরচ। এতে নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত। প্রচলিত পদ্ধতির পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে বীজতলা তৈরি করে রাইস প্লান্টারের মাধ্যমে চলছে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ। সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার 100 একর জমিতে এই চাষাবাদ শুরু হয়েছে। মেশিনের সাহায্যে চারা রোপণ থেকে ধান কাটা সবই হবে যান্ত্রিকভাবে। ধানের ক্ষেত্রে বেশি খরচ হয় রোপণ ও কাটায়। এ কারণে যন্ত্রের মাধ্যমে কাজ হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বেশি। এই পদ্ধতিতে 1 হেক্টর জমিতে রোপণ ও কর্তনে সাশ্রয় হবে 26 থেকে 28 হাজার টাকা। এই জমি লাগাবে গেলে 5-6টা পরিত লাগে, আর মেশিন দিয়ে তো 5-6টা লাগে না। তাহলে আধা ঘন্টার ভিতরে 1 পাই জমি লাগানো চলছে। তাহলে এর স্যার ভালো সাহায্য আমরা কিভাবে পাবো? বিঘা প্রতি আপনার হাতে রোপণের সাথে 1 মণ ধান মানে 40 কেজি ধান বেশি হয়। এ হইতেছে। আর একটা বিষয় হইতেছে জাগাছা কম হয়, পানি কম লাগে, তো গ্রাহকের একটু মানে সাশ্রয় হয়। ফলন ভালোভাবে মানে যেটুকু ইঞ্চি মানে পরিমাণ থাকবে উচিত এতটুকু কিছু না করে মানে ফর্মুলা যায়, মানে এই জন্য। কৃষি বিভাগ জানায় সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধানের আবাদে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলন বেশি ও শ্রমিক কম লাগায় আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে যন্ত্র চালাইতে গেলে এরকম একটা জায়গার দরকার হয়, ছোট জমিতে চাষ করা কষ্টকর, যে কৃষক যদি গ্রুপ ভিত্তিক এরকম ফসল উৎপাদন করে তাহলে ফসলের উৎপাদন বাড়বে এবং যে সমলয়ের যে থিম এটা হচ্ছে সাকসেস হবে। এবং আর একটা জিনিস যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমি যদি একসাথে যদি যে কোনো একটা ফসল চাষ করি তাহলে দেখবো যে এটার কিন্তু রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হয়, কারণ মাঠে ব্যাপক এলাকায় একটা ফসল থাকে, যার ফলে কিন্তু সেটার রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ কম হবে আর কি। কৃষিতে যান্ত্রিকরণ ছাড়া সামনে এগোনো সম্ভব না উল্লেখ করে জেলা প্রশাসক বললেন, সমলয় পদ্ধতি সহ কৃষির যে কোনো উদ্ভাবনে সহায়তা করতে প্রস্তুত তারা। দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, তো সেই হিসাবে আধুনিক কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। তারই অংশ হিসেবে আজকে এখানে আমরা এসেছি এবং কৃষকদের মধ্যে প্রণোদনার অংশ হিসেবে এই কৃষি যে যান্ত্রিকরণ সেটা তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছি। চলতি মৌসুমে ফরিদপুরে 24,850 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। এখন ফরিদপুর।
বাস মালিকদের অনীহা আর যথাযথ পদক্ষেপের অভাবে দেড় যুগ পেরিয়ে গেলেও রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু করা যাচ্ছে না। এতে শহরের ভেতরে যত্রতত্র চলছে গাড়ি পার্কিং। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সজীব আহমেদের ছবিতে আরও জানাবেন মাসুমা আক্তার। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র শিরোইল বাস টার্মিনাল মোড়। একদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন, অন্যদিকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টার। ভোর থেকে মাঝরাত পর্যন্ত হাজারো যাত্রীর পদচারণায় মুখর থাকে এই পথ। টার্মিনাল থেকে ত্রিমুখী রাস্তা দখলে রাখা সারি সারি বাস, সেই সাথে যত্রতত্র গাড়ি থামিয়ে ওঠানো হয় যাত্রী। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওই নওদাপাড়া বাস স্ট্যান্ডে যদি নেওয়া স্থানান্তর করা হয় তাহলে নগরবাসীর জন্য সুবিধা হবে। যে কোনো একটা বড় গাড়ি যদি ঢুকে গোটা জ্যাম লেগে যায়। তবে টার্মিনালে জায়গা সংকট সহ নানাবিধ অজুহাত সড়ক পরিবহন মালিক শ্রমিকদের। বাস টার্মিনালটি স্থানান্তর না করে সংস্কারের দাবি তাদের। জীবনে নিরাপত্তাহীন রাস্তা এটা একটা, মানে যে কোনো ছিনতাই, চুরি, বিভিন্ন সমস্যা লেগেই থাকে। যাত্রীরা আমাদের ভাড়া দিতে চায় না, দিতাই কিন্তু আমরা রাস্তার এপার থেকে গাড়িগুলো ছাড়ি। নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় 7.4 একর জায়গায় নির্মিত বাস টার্মিনালটি পুরোপুরি চালু হয়নি। পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার, যাত্রীদের বসার স্থান সহ অন্যান্য অবকাঠামো। এছাড়া সংস্কারের অভাবে যাত্রী সেবায় যা হয়ে উঠেছে অনিরাপদ। দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়িগুলোর আমাদের, টার্মিনালে কোন দেখছেন না, গাড়িগুলো তুলছে তাও একটা জায়গাও ঠিক না। গাড়িগুলো বের করতে লেগে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। বর্ষার সময় এখানে পানি জমে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পরিবহন খাতকে সুশৃঙ্খল করতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত জায়গা বরাদ্দ সহ সব পক্ষের সমন্বয়ে প্রশাসনের সহযোগিতা চান পরিবহন নেতারা। পুলিশ কমিশনার মহোদয় নিজে ওখানে তদন্ত করছেন এবং আমরা যাওয়ার জন্য এগ্রি। আর এইখানে যে যানজটটা হচ্ছে বেশি করে, আমাদের যে ফ্লাইওভারটা হচ্ছে, এই কারণে এই দিক দিয়ে একটা রোড বন্ধ, ওইখান দিয়ে একটা রোড বন্ধ, এগুলো ক্লিয়ার হওয়ার পরে আর ওইখানে ঘর হলে আমরা যাবো, আলটিমেটলি চলে যাবো, কারণ শহরটা তো আমরা তো বুঝতেছেন যে যানজট হচ্ছে। তবে প্রশাসন বলছে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক শ্রমিক সহ অন্যান্য দপ্তরের সমন্বিত উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব। এখন যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমাদের রাজশাহীতে, তারাও যদি স্থানীয় প্রশাসনের সাথে এবং বাস ট্রাক মালিক সমিতির সাথে একটা যদি আপনার যোগাযোগ বা সমন্বয় করেন যে টার্মিনালটা কত দ্রুততম সময়ে আপনার শহরের এই শিরোইল থেকে নওদাপাড়া টার্মিনালে নেওয়া যেতে পারে। রাজশাহী নগরীর যানজট নিরসন ও উন্নত পরিবহন সেবা নিশ্চিতে 7 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয় নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল, যেখানে একসঙ্গে প্রায় 500 বাস পার্কিং করা সম্ভব। মাসুমা আক্তার, এখন রাজশাহী। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক বরিশাল, বাকেরগঞ্জ ও বরগুনার আঞ্চলিক মহাসড়ক, কিন্তু দীর্ঘ সময় পার হলেও এই সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। উপরন্তু ভারী পণ্যবাহী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কগুলো। ওজন স্কেল স্থাপনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে সড়কটিকে 4 লেনে উন্নীতের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে একটি সরু সড়ক চলে গেছে বরগুনার দিকে। এই সড়কটি ঢাকা বা বরিশালের সাথে বরগুনার সরাসরি যোগাযোগের একমাত্র পথ। বাকেরগঞ্জ বরগুনা সড়কটি 2024 সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়, কিন্তু সড়কের প্রস্থ মাত্র 18 ফুট। 55 কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে 45টি বাঁক। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি জেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। বাকেরগঞ্জ যাওয়ার পথে 40 থেকে 50টা বাঁক আছে, তো যখন আমরা বাঁকগুলো ক্রস করি তখন মনে হয় এই বুঝি পড়ে গেল, এই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা খুবই সমস্যায় ভুগছি আমরা। তো যদি রাস্তাটা প্রশস্ত করা হয় বা বড় করা হয় তাহলে আমাদের জন্য যোগাযোগ করাটা সুবিধার হবে। বাকেরগঞ্জ থেকে বরগুনা আসতে 50 কিলো জায়গা, এখানে ঢোকার পরে 2 ঘন্টার উপরে সময় লাগে এবং মাঝে মাঝে কিছু বাজার আছে, এই বাজারগুলোতে অটোতে খুব ঝামেলা করে। আমাদের একটি সমস্যাই আমরা পর্যটন শিল্পকে পুরোপুরি বিকশিত করতে পারছি না, সেটি হচ্ছে বরিশালের সাথে বা বাকেরগঞ্জের যে হাইওয়ে, সেই হাইওয়ের সাথে বরগুনার যোগাযোগটা খুব সরু সড়ক। এই সড়ক ধরে গাড়ি আসতে অনেক কষ্ট হয়। একদিকে আঁকাবাঁকা সড়কটা এখান থেকে চলে গেছে বহুদূর, আর একদিকে
এই সরু সড়ক ধরেই পটুয়াখালী কিংবা বরগুনার ভারী পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। অচিরেই ব্যাহত হতে পারে বরিশাল, বাকেরগঞ্জ, বরগুনার সড়কে যোগাযোগ ব্যবস্থা। সড়কটিতে ধারণ ক্ষমতা অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণে দিনের বেলায় পুলিশের নজরদারি থাকলেও গভীর রাতে দেখার জন্য কেউ থাকে না। সড়কের ধারণ ক্ষমতা মাত্র 25 টন হলেও নিয়ম অগ্রাহ্য করে চলাচল করে 40 থেকে 50 টন ওজনের পণ্যবাহী ট্রাক। ওজন স্কেল না থাকায় পুলিশ বিভাগকেও মাঝে মধ্যেই পড়তে হয় বিড়ম্বনায়। জায়গা থেকে আমি লোড করেছি গাড়ি, ও জায়গাতে প্রায় আরও 50-60টা গাড়ি আসবে ওটা থেকে, খালি এক জায়গা থেকে, আর তো বিভিন্ন জায়গা থেকে লোড হয়। আমতলি মোড় থেকে সরাসরি গেলে আপনার পায়রা সেতু হয়ে যাওয়া লাগবে। ওইদিকে স্কেল আছে, এইদিকে স্কেল নাই। ওভারলোড ধরে যখন বেশি মাত্রায় ওভার নেই তখন। বরগুনা জেলায় কোনো ওয়েইং স্কেল নাই, সুতরাং একটা গাড়িকে কিন্তু হুট করেই আমরা মানে যেটা দৃষ্টিগোচর হচ্ছে যে ওভারলোড, বাট এটা কিন্তু কাগজ কলমে আমি প্রমাণ করতে পারছি না। তো এখানে একটা ওয়েইং স্কেল স্থাপন করা প্রয়োজন। সড়কটি ঘিরে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক সহ সড়ক ও জনপথের বিভাগীয় কর্মকর্তারা। আওতায় এই সড়কটি প্রশস্তকরণের কার্যক্রম এবং বাঁকগুলোকে সোজা করা যায় কিনা সে বিষয়ে ওদের একটা প্রজেক্টের কার্যক্রম চলছে বলে আমাদের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চিঠি দিয়েছি এই আঞ্চলিক সড়কটিকে যেন 4 লেনে রূপান্তর করে এবং এটাকে যেন সড়কটিকে যেন পুরোপুরি যে বাঁকগুলোকে অপসারণ করে যেন এটাকে সোজা করতে পারে। এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক মানে উন্নয়নের লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম চলমান রয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে ডিজাইন এবং অন্যান্য প্রক্রিয়া সমাপনান্তে এটার প্রকল্প গ্রহণের জন্য ডিপিপি এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। বরিশাল, বাকেরগঞ্জ, বরগুনা আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। কুমিল্লাবাসীর বঞ্চনার প্রতিকারে কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হবে আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনার। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সেমিনারে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মুক্তি, কুমিল্লার যে বঞ্চনার বিষয়গুলো রয়েছে, কুমিল্লা যে সকল বিষয়গুলোতে পিছিয়ে আছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে আজকের এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা বার্ডে। এই সেমিনারটি মূলত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক যে একটি কার্যপত্র প্রকাশনা, এখানে মূল্যায়ন ও অনুমোদন কার্যপত্র এখানে প্রেজেন্টেশন করবেন। এখানে যারা উপস্থিত রয়েছেন স্থানীয় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি এখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এই এলাকার যিনি সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এখানে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফাইল আহমেদও এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং তাদের কুমিল্লার যে বঞ্চনার বিষয়গুলো নিয়েছে সেগুলোতে তাদের পরামর্শ এবং পরিকল্পনার কথাগুলো জানাবেন। অর্থাৎ কুমিল্লাকে কিভাবে এই সমস্যা মুক্ত করা যায়, কুমিল্লা যে সকল বিষয় পিছিয়ে আছে, যে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম কুমিল্লার রেলপথকে সরাসরি রেলপথ নির্মাণ, কুমিল্লা লালমাই এখানে একটি পর্যটন উদ্যান গড়ে তোলা এবং ইকো ট্যুরিজম স্থাপন করা এবং এখানে যে কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা সেগুলো বিষয়গুলো নিয়ে এখানে মূলত কথা বলা হচ্ছে যে এখানে কুমিল্লা মহানগরীকে কীভাবে আধুনিকায়ন করা যায় এবং ব্যবসায়িক হাব হিসেবে কুমিল্লাকে আরও বেশি কার্যকর করা যায় এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য কুমিল্লার যে সকল বঞ্চনাগুলো দীর্ঘদিনের সেগুলোকে সমাধানের লক্ষ্যেই এখানে আসলে তারা কার্যপত্র মূল্যায়ন এবং অনুমোদন এই বিষয়গুলো সেমিনারে আলোচিত থাকবে। এখানে কুমিল্লার এই এলাকার প্রায় 4 থেকে 5 হাজার মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন কুমিল্লা বার্ডের সেমিনার হলে এবং বাইরে। এখানে কিন্তু মানুষজনের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। বক্তারা আসলে কুমিল্লাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এখানে আসলে কথা বলছেন। মুক্তি। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে প্রবাহমান নদী ও খালকে কেন্দ্র করে গড়ে উঠেছে শহর ও বন্দর। তবে অব্যবস্থাপনায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পয়ঃনিষ্কাশনের খালটিও দখল দূষণে মৃতপ্রায়। এতে ভোগান্তিতে 2 তীরের হাজারো পরিবার। খাল পুনরুদ্ধার ও পানির প্রবাহ অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছে ভূমি অফিস। জসিম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার এতিমখানা খাল 70 থেকে 80-এর দশকে খালের উপর নির্ভর করেই সমৃদ্ধ হয়েছে শহরের আর্থসামাজিক অবস্থার।
তবে দখল ও দূষণে এখন মৃত্যুপ্রায় আন্ধারমানিক নদের এই শাখা খালটি। শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই খাল। তবে এতিমখানা থেকে রহমতপুর এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার অংশে বন্ধ রয়েছে প্রবাহ। মশার উপদ্রব ও দুর্গন্ধে ভোগান্তিতে দুই তীরের বাসিন্দারা, বেড়েছে রোগবালাই। তারা খালের ভিতরে ভবন খাড়া করে মনে করেন খাল দখল করতে আছে। খালে আমাদের অনেক সমস্যা হয় ব্যবসায়, যেরকম এখানে একটা লোক খাবার খাইতে বসলে দুর্গন্ধ আসে। খুব তাড়াতাড়ি যদি এটা খালটি খনন হয় তাহলে আমরা এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি পাবো, সমাধান পাবো। পুরো শহরের কৃষি বাণিজ্যিক কার্যক্রম চলছে এই খালকে কেন্দ্র করেই, তাই খালটির রক্ষার দাবি স্থানীয়দের। সব ধরনের বর্জ্য এখানটায় ফেলা হয়, খালটির নাব্যতা শেষ হয়ে গেছে এবং দখল দূষণে একাকার হয়ে গেছে। যারা দখল করেছে দুর্বৃত্তদের এখান থেকে উৎখাত করা দরকার, অবিলম্বে খালটি খনন করে খালটির নাব্যতা রক্ষা করা দরকার। ভূমি অফিস বলছে শহর আধুনিকায়ন ও পরিবেশ রক্ষার কাজ চলছে। একই সঙ্গে খালটিও পুনরুদ্ধার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান সহকারী কমিশনার। উচ্ছেদ অভিযান চালানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু এটি শুকনো মৌসুমে আমরা অচিরেই উচ্ছেদের জন্য কার্যক্রম গ্রহণ করব। খালটি রক্ষায় শীঘ্রই ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা। জসিম পারভেজ, এখন কলাপাড়া। শেরপুরে চলতি বছর 215 হেক্টর জমিতে উন্নত জাতের তুলা চাষ হয়েছে। বিঘা প্রতি ফলন ও লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। এ নিয়ে আরো জানাতে শেরপুরের চরমচরিয়া থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। জাহিদ, তুলা চাষ থেকে কৃষকদের কি পরিমাণ আয় হতে পারে এবং আবাদ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড কি বলছে? মুক্তি, শুরুতে জানিয়ে রাখি যে গত 2015 সালে কিন্তু শেরপুরের প্রথমবারের মতো এবং বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হয়। সে বছর আমরা দেখেছি উন্নত জাতের তুলা CB12 এবং রূপালী 1 জাতের তুলা দিয়েই চাষ শুরু হয়েছিল এবং পরবর্তীতে লাভ বেশি হয়, কিন্তু আমরা দেখেছি যে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলার চরমচরিয়া ইউনিয়নের চালিয়াপাড়া গ্রাম। এখানে একজন কৃষক প্রায় 5 বিঘা জমিতে এই উন্নত জাতের তুলা চাষ করেছেন। তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তুলার চারা রোপণের 6 মাস পর এই তুলা বিক্রয়োপযোগী হয় এবং বিঘাতে খরচ 15 থেকে 20 হাজার টাকা এবং বিঘা প্রতি আমরা দেখেছি যে তুলাতে প্রায় 15 থেকে 16 মন তুলা উৎপাদন হয় এবং এই তুলা বিক্রি হয় 60,000 টাকার মতো প্রতি মন তুলা এবং সেখান থেকে কিন্তু বিঘাতে লাভ থেকে প্রায় 40,000 টাকার মতো। তো আমি এই বিষয়ে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত তুলা চাষিদের উৎসাহিত করতে নানা ধরনের পরামর্শ, বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দিয়ে তারা কিন্তু এই তুলা চাষিদের পাশে দাঁড়াচ্ছেন এবং তারা বলছেন যে যেভাবে তুলার চাষ বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে এই তুলা চাষে আরো আগ্রহী হবে এবং লাভবান হবে কৃষকরা। তবে চলতি বছর আমরা দেখেছি যে উন্নত জাতের তুলার মধ্যে রয়েছে হোয়াইট গোল্ড 1, হোয়াইট গোল্ড 3, তারপর রয়েছে রূপালী 1, রূপালী 2, শুভ্র 12 এবং CB12 জাতের তুলা। তো তুলা চাষিরা বলছেন যে এই তুলা তোলার পর যে খালি যে মাঠ থাকে সেই মাঠে কিন্তু অন্যান্য সবজি, ধান, পাট, গম সহ অন্যান্য সবজি কিন্তু আবাদ করা যায় এবং বিশেষ করে যে সকল জমিতে হচ্ছে বেলে দোআঁশ মাটি এবং দোআঁশ মাটি উঁচু স্থান, যেখানে অন্য কোনো সবজি বা ধান, পাট এগুলো চাষ করা সম্ভব হয় না, সেখানে কিন্তু এই তুলা চাষ করে একটি বাড়তি আয় করার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কৃষকরা বলছেন যে প্রতিনিয়ত তারা এখানে তুলা চাষ করছেন এবং লাভবান হচ্ছেন এবং এই তুলা উৎপাদনের পর যখন হারভেস্টিং হয় সেখানে কিন্তু তুলা বিক্রি নিয়ে তাদের কোনো প্রকার অসুবিধায় পড়তে হয় না। তো তুলা চাষিরা বলছেন যে তুলা উন্নয়ন বোর্ড থেকেই তারা এই তুলা কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। তো এই ছিল মুক্তি আমার কাছে শেরপুরের তুলা সম্পর্কে সর্বশেষ তথ্য। জাহিদুল খান সৌরভ যুক্ত ছিলেন শেরপুর থেকে। ময়মনসিংহে নানা আয়োজনে চলছে উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের 20তম সম্মেলন। সম্মেলনে নির্বাচিত হবে ময়মনসিংহ জেলা শাখার কমিটি। টাউন হল মিলনায়তন থেকে নিয়ে আলোচনাতে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, সম্মেলনকে ঘিরে কি কি আয়োজন রয়েছে জানাবেন এবং কমিটি নির্বাচনের বিষয়ে কি তথ্য আছে?
মুক্তি ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে চলছে উদীচীর জেলা সম্মেলন। এটি 20তম জেলা সম্মেলন ময়মনসিংহ উদীচীর, এবং এই আজকের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলন কিন্তু আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে। গতকাল ছিল প্রথম দিনের আনুষ্ঠানিকতা, এবং গতকালকে আমরা যেটি দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু প্রথম দিনের যে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। আজকে দ্বিতীয় দিনের যে অনুষ্ঠান সেটি চলছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই উদীচী ময়মনসিংহ শাখার যিনি সভাপতি ডাক্তার প্রদীপ করের সভাপতিত্বে কিন্তু ইতিমধ্যেই জেলার যে সম্মেলন সেই সম্মেলন শুরু হয়েছে, এবং এখানে যারা অতিথি আছেন তারা উপস্থিত হয়েছেন এবং যারা কাউন্সিলর তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এখন রিপোর্ট প্রদান কার্যক্রম, অর্থাৎ বিগত বছরের যে রিপোর্ট সেই রিপোর্ট প্রদানের কার্যক্রম সেটি চলছে। এবং আমরা দেখেছি যে আজকে যখন অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এখানে উদীচীর শিল্পী গোষ্ঠীর সদস্য এবং তাদের স্বজন এবং দেশের বিশিষ্ট ব্যক্তি যারা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন, যারা মৃত্যুবরণ করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এখানে শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে। এবং শোক প্রস্তাব উত্থাপনের পরেই কিন্তু এখানে অনুষ্ঠানের যে অন্যান্য আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে এখানে যে উদীচী ময়মনসিংহ জেলা সংসদের বার্ষিক রিপোর্ট পেশ করা হচ্ছে, এবং এরপর যে আরও আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এখানে যে উদীচীর ময়মনসিংহ জেলার যে আগামী যে কমিটি সেই কমিটি কিন্তু এখান থেকে নির্বাচিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আমি যদি একটু বলে রাখি যে গতকাল বিকেলে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এখানে গতকালকে র্যালি হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এবং আজকে সকাল 10টায় কিন্তু যে কাউন্সিলের যে দ্বিতীয় পর্ব কাউন্সিল সেটি শুরু হয়েছে এবং এটি দুপুর পর্যন্ত চলবে, এবং দুপুরের পর আবার বিকেল থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু এখানকার যে উদীচীর যে জেলা সম্মেলন সেটি সমাপ্ত হবে। এবং উদীচীতে আজকে এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা যেটি বলছেন যে উদীচীর কিন্তু দীর্ঘ একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তারা বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের সাংস্কৃতিক সুস্থ বিকাশের ক্ষেত্রে কিন্তু উদীচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং তারই ধারাবাহিকতায় উদীচী কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেটি পরিচালিত করে থাকে এবং ভবিষ্যতেও বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে ঐতিহ্য রয়েছে সেটি ধরে রাখতে উদীচী কাজ করবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের উদীচী জেলা সম্মেলনের সর্বশেষ। হারুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। হবিগঞ্জ সীমান্তে গেল 2.5 বছরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক বিনষ্ট করছে বিজিবি। সেখান থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজল সরকার। কাজল, জানাবেন যে কি পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে এবং নষ্ট করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য কত? মুক্তি হবিগঞ্জের যে সীমান্ত রয়েছে, পাশাপাশি শ্রীমঙ্গল সীমান্ত মৌলভীবাজার উপজেলা, এই সীমান্তের অধীনে যে 55 বিজিবি রয়েছে তারা বিগত 2.5 বছরে যে মাদক দ্রব্যগুলো উদ্ধার করেছে সেগুলি মূলত এখন হবিগঞ্জ সদর উপজেলার যে বিজিবি 55 বিজিবির যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে ধ্বংস করা হচ্ছে। আপনি আমার পেছনে অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকে প্রায় ঘন্টাখানেক ধরে এসব মাদকদ্রব্য যে ধ্বংস করা সেটি শুরু করেছে বিজিবি। বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছে মূলত 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে যে পরিমাণ মাদক তারা জব্দ করেছিল বা উদ্ধার করেছিল সেগুলি মূলত এখন বর্তমানে সেই মাদকগুলি ধ্বংস করা হচ্ছে, যেখানে রয়েছে দেশি মদ রয়েছে, বিদেশি মদ রয়েছে, ফেন্সিডিল রয়েছে, ইয়াবা এবং গাঁজা সহ আরো বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেগুলো রয়েছে। বিজিবি আরেকটি বিষয় যেটি বলছে যে এসব মাদক দ্রব্য ধ্বংসের পাশাপাশি তারা যারা আসলে এসব ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে একটি বার্তা দিতে চান যে বিজিবি আরো কঠোর হবে, নিয়ন্ত্রণ করেন, তারা যেন দ্রুত আসলে নিজেদেরকে সংশোধন করে নেন এবং যারাই আসলে এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হবে। তবে বিজিবি আরেকটি বিষয় যেটি বলছে যে আজকের যে মাদকদ্রব্য ধ্বংসের যে প্রক্রিয়া তারা করছেন সেই মাদকদ্রব্যগুলো পরিবেশ বান্ধবভাবে আসলে ধ্বংস করা হচ্ছে। যেমন সাধারণত এর আগে আমরা দেখে থাকি গাঁজা মূলত পুড়িয়ে ধ্বংস করা হয়, কিন্তু আজকে যেভাবে ধ্বংস করা হচ্ছে সেখানে বালি এবং সিমেন্টের একটি মিশ্রণ দিয়ে সেগুলোকে না পুড়িয়ে মূলত যেন পরিবেশের যে
কোনো ক্ষতি না হয় সেজন্য সেগুলো মাটিতে পুঁতে রাখা হবে এবং পরবর্তীতে এই প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো জৈব সারে পরিণত হবে। পাশাপাশি এই যে তরল যে মাদকগুলো রয়েছে সেগুলোর যে প্রক্রিয়া সেটিও আসলে পরিবেশগতভাবে আসলে সম্পন্ন করা হচ্ছে। আর মাদকগুলোর মূল্য আপনি জানতে চেয়েছিলেন, মূলত এই 2.5 বছরে যে মাদক দ্রব্য এখানে ধ্বংস করা হচ্ছে সেগুলোর আনুমানিক মূল্য 7,42 লাখ টাকার কিছু বেশি। মুক্তি। কাজল সরকার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হবিগঞ্জ থেকে। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর কুমিল্লার শিল্প ও বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বিশেষ করে ছুটির দিনগুলোতে দেশি বিদেশি পণ্যের দোকানে থাকে উপচে পড়া ভিড়। তবে মেলায় কসমেটিক্স, পোশাক, গহনা, আসবাবপত্র, খাবার সহ নানা পণ্যের সমাহার থাকলেও এসবের মান নিয়ে রয়েছে প্রশ্ন। মাসুদ আলমের প্রতিবেদন। 2019 সালে করোনায় বন্ধ হওয়ার পর কুমিল্লায় এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। দীর্ঘদিন পর জেলা প্রশাসনের এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে স্থানীয় ক্রেতা দর্শনার্থীদের মাঝে। তাই স্টেশন ক্লাবের মাঠে এই উপচে পড়া ভিড়। মাস জুড়ে এই মেলায় খাদি, বাটিক, কারু ও মৃৎশিল্প সহ দেশি বিদেশি নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা দোকানিরা। রয়েছে মুখরোচক খাবার সহ শিশুদের বিভিন্ন রাইড। অনেক কিছু কিনছি, অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। স্টলগুলো অনেক সুন্দর। চুলের ব্যান্ড কিনবো, জামা কিনবো, হাতের ব্রেসলেট কিনবো, অনেক কিছুই। বেচা কেনাও প্রত্যাশার চেয়ে ভালো বলে জানান বিক্রেতারা। তবে পণ্যের দাম ও গুণগত মান নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। জিনিসপত্রের দাম যেরকম থাকে তার চেয়ে এখানে আমার মনে হচ্ছে একটু বেশি। বাহিরে 50 টাকা দিয়ে কিনি, সেটা আবার এখানে 60 টাকা 70 টাকা করে নিচ্ছে। আমাদের আশা যতটুকু করছিলাম তার থেকে অনেক বেশি আসে। আর বেচা কেনা মোটামুটি অনেক ভালো। সবগুলো স্টলে দেখলাম বেচা কেনা ভালো হচ্ছে, আমাদেরও অনেক ভালো বেচা কেনা হচ্ছে। এবারের মেলায় স্থান পেয়েছে 120টিরও বেশি স্টল। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। মাসুদ আলম, এখন কুমিল্লা। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।